আমি ডাক্তার পার্থপ্রতিম চক্রবর্তী, অর্থোপেডিক, ট্রমা এবং আর্থ্রোস্কোপিক সার্জন। আজ 20শে অক্টোবর বিশ্ব অস্টিওপোরোসিস দিবস। অস্টিওপোরোসিস দিবস উপলক্ষে আজ আমরা অস্টিওপোরোসিস সম্পর্কে কিছু কথা জানব। অস্টিওপোরোসিস কী, কাদের বেশি হয়, কেন হয়, কারা এর ঝুঁকিতে ভোগেন এবং আমরা এটি কীভাবে প্রতিরোধ করতে পারি এবং এর চিকিৎসা কী, সে বিষয়ে আমরা কিছু জানার চেষ্টা করব। অস্টিওপোরোসিস হচ্ছে মূলত হাড়ের ঘনত্ব কমে যাওয়া। সহজ ভাষায় যদি আমরা বলি, হাড়ের ক্যালসিয়াম, ভিটামিন ডি, মিনারেল সব অংশই যদি কমে গিয়ে হাড়ের ঘনত্ব কমে যায়, হাড়টি ফ্রাজাইল বা আমরা বলি যে হাড়টি ভেঙে যাওয়ার ঝুঁকিতে থাকে, তখন আমরা এটাকে অস্টিওপোরোসিস বলি। সাধারণত মহিলারা এই রোগে বেশি আক্রান্ত হন। বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির পরিসংখ্যান মতে বাংলাদেশের মোট জনসংখ্যার 3% মানুষ অস্টিওপোরোসিসের কারণে হাড় ভেঙে যাওয়ার ঝুঁকিতে ভোগেন। অস্টিওপোরোসিসের ঝুঁকিতে কারা বেশি ভোগেন, রিস্ক ফ্যাক্টরগুলো কি? প্রথমত বয়স বাড়ার সাথে সাথে অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়ে। সাধারণত মহিলাদের 50 বছরের পর এবং পুরুষদের ক্ষেত্রে 60 বা 70 বছরের পর তারা অস্টিওপোরোসিসের ঝুঁকিতে ভোগেন। যদি আমরা জেন্ডারের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই মহিলারা অস্টিওপোরোসিসের ঝুঁকিতে ভোগেন এবং এটিকে আমরা বলে থাকি পোস্ট মেনোপোজাল অস্টিওপোরোসিস। যদি কারো অস্টিওপোরোসিসের কারণে আগে হাড় ভাঙার হিস্ট্রি থাকে, তাহলে তার অস্টিওপোরোসিস আরও বেশি ত্বরান্বিত হতে থাকে। কেউ যদি দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ওষুধ খান, সেক্ষেত্রে তার অস্টিওপোরোসিসের ঝুঁকি থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের মায়েরা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খান দীর্ঘদিন যাবৎ, এবং অনেকে বিভিন্ন রোগের কারণে স্টেরয়েড জাতীয় ওষুধ খান, তারা সাধারণতই অস্টিওপোরোসিসের ঝুঁকিতে বেশি থাকেন। কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে যে আমার পরিবারে আমার বাবা, মা, ভাই, বোন কেউ একজন অস্টিওপোরোসিসে ভুগেছেন, তার হাড় ভাঙার হিস্ট্রি আছে, তাহলে আমিও এই অস্টিওপোরোসিসের ঝুঁকিতে থাকব। কারো যদি বডি মাস ইন্ডেক্স কম থাকে, কেউ যদি একেবারেই পাতলা হয়, যার বডি মাস ইন্ডেক্স 18.5 বা 18.5-এর কম, তারাও অস্টিওপোরোসিসের ঝুঁকিতে থাকেন। অবেসিটি, যারা অত্যাধিক মোটা, তাদের অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এতগুলো কারণের মধ্যে যদি আমরা বিভিন্ন রোগগুলো বাদ দিই, সেকেন্ডারি কজগুলো বাদ দিই, তাহলে প্রাইমারি আমাদের মহিলাদের সবচেয়ে বেশি কমন পোস্ট মেনোপোজাল অস্টিওপোরোসিস, যেটি মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর তারা আক্রান্ত হয় এই অস্টিওপোরোসিস রোগে। এবং পুরুষদের ক্ষেত্রে গোনাডাল হরমোন ইনসাফিসিয়েন্সি অস্টিওপোরোসিসটাই সবচেয়ে বেশি কমন। যারা অতিরিক্ত স্মোকিং করেন এবং অ্যালকোহল পান করেন, তারা অস্টিওপোরোসিসের ঝুঁকিতে থাকেন। এবার কিছু রোগের কথা বলবো। এই রোগে ভুগলে সাধারণত অস্টিওপোরোসিস বেশি হয়। প্রথমেই বলি ডায়াবেটিস। যারা দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছেন, তাদের অস্টিওপোরোসিসের ঝুঁকি বেশি থাকছে। হাইপার থাইরয়েডিজম বা হাইপার প্যারাথাইরয়েডিজম, যাদের থাইরয়েড বা প্যারাথাইরয়েডের সমস্যা রয়েছে, তারা অস্টিওপোরোসিসের ঝুঁকিতে ভুগছেন। যাদের স্মোকিং রিলেটেড লাং ডিজিজ আছে, যারা দীর্ঘদিন ধূমপান করার কারণে যাদের লাংয়ে সমস্যা হয় বা ফুসফুসে সমস্যা হয়, তাদেরও অস্টিওপোরোসিসের ঝুঁকি বেশি থাকে। দীর্ঘদিন যারা লিভার ডিজিজে ভুগছেন, দীর্ঘদিন যাদের প্যানক্রিয়েটাইটিস আছে, তারাও এই অস্টিওপোরোসিসের ঝুঁকিতে বেশি থাকেন। ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম বলি আমরা, যাদের সহজে খাবার হজম হয় না, দীর্ঘদিন যাবৎ তারা ইনফ্ল্যামেটরি বাউয়েল ডিজিজে ভুগছেন, তারাও এই অস্টিওপোরোসিসের ঝুঁকিতে বেশি থাকেন। সর্বোপরি যারা বিভিন্ন জয়েন্টের অসুখে ভুগছেন, যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস, তাদেরও অস্টিওপোরোসিসের ঝুঁকি বেশি থাকে। এবং নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, বা আপনি কোনো একটি নিউরোলজিক্যাল কারণে আপনি দীর্ঘদিন শুয়ে থাকতে হচ্ছে, আপনার কোনো অংশ প্যারালাইসিস হয়ে গিয়েছে, আপনি ঠিকমতো চলাফেরা করতে পারছেন না, আপনি অস্টিওপোরোসিসের ঝুঁকিতে আছেন। লক্ষণ সময়ের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে অস্টিওপোরোটিক লো ব্যাক পেইন বা যারা অস্টিওপোরোসিসে ভুগছেন, তারা কোমর ব্যথা নিয়ে আমাদের কাছে আসেন এবং তাদের অভিযোগটা এমন থাকে যে তার শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা। যেহেতু হাড় ক্ষয়টা কোমরের হাড়ে বেশি হলেও সারা শরীরের হাড়েই বেশি হয়, সুতরাং তার শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা থাকে, মাংসপেশি দুর্বল থাকে, সে হাঁটতে গেলে কিছুটা ইনসিকিউর ফিল করে যে সে পড়ে যাবে, এমন একটি
অনুভূতি তার ভেতরে জন্ম নেয়। আমরা যদি এটিকে প্রতিরোধ করতে চাই, অস্টিওপোরোটিক ফ্র্যাকচার বিশেষ করে যারা ঝুঁকিতে আছেন, অস্টিওপোরোসিসে ভুগছেন, তারা পড়ে গেলেই আমরা জানি যে কোনো না কোনো হাড় ভেঙে যাবে। আমাদের পরিবারে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, আমাদের পরিবারের অন্যান্য সদস্যদের উচিত তাদের প্রতি একটু বেশি কেয়ারফুল হওয়া। তারা পড়ে গেলেই তাদের অস্টিওপোরোটিক ফ্র্যাকচার হয়ে যাবে। বেশিরভাগ রোগীই পড়ে যান বাথরুমে। আমাদের বাথরুমের ফ্লোরটি যেন পিচ্ছিল না হয়, বাথরুমের স্যান্ডেলটি যেন পিচ্ছিল না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের বয়োজ্যেষ্ঠরা যেন চোখে ঠিকমতো দেখছেন কিনা সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। উনি যখন হাঁটছেন উনি ভারসাম্যহীনতায় ভুগছেন কিনা, প্রয়োজনে তাকে একটি লাঠি দেওয়া, তিনি যেন লাঠির সাহায্যে শরীরের ভারসাম্য বজায় রাখতে পারেন সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ওনার স্মৃতিশক্তি ঠিক আছেন কিনা এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। উনি যদি হাইপারটেনশন, ডায়াবেটিস বা বিভিন্ন রোগে ভোগেন, বিশেষ করে উনি যদি একাকিত্ব ফিল করেন, আমাদের সকলের উচিত তাকে একটু সঙ্গ দেওয়া, তার সাথে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করা। আমাদের বয়োজ্যেষ্ঠরা যখন পড়ে যান সাধারণত ওনাদের 2 বা 3 জায়গায় বেশি ফ্র্যাকচার হয়। এর ভিতরে সবচেয়ে কমনলি হয় হাতের রিস্ট জয়েন্টের এখানে ডিস্টাল রেডিয়াল ফ্র্যাকচার হয়, কোমরের হাড় ভেঙে যায় বা ভার্টিব্রাল ফ্র্যাকচার হয়, এবং খুব কমনলি হিপ ফ্র্যাকচার বা হিপ বোন ফ্র্যাকচার হয়, ট্রোকেন্টার ফ্র্যাকচার হয় বা নেক ফ্র্যাকচার হয়। এবং এই ফ্র্যাকচারগুলো সাধারণত স্ট্যান্ডিং হাইট থেকে পড়ে যান। উনি হাঁটতে হাঁটতে পড়ে গিয়েছেন বা সোফা থেকে পড়ে গিয়েছেন বা খাট থেকে পড়ে গিয়েছেন, এই পড়ে গেলেই এই হাড়গুলো ফ্র্যাকচার হয় এবং এর অধিকাংশই অপারেশন লাগে, কিছু অপারেশন ছাড়াও ভালো হয়। সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ভিডিওর শুরুতে আমি যে ঝুঁকিপূর্ণ কারণগুলো বলেছিলাম যেটির কারণে অস্টিওপোরোসিস বেশি হয়, তাদের উচিত 50 বছরের পরে গিয়ে স্ক্রিনিং করা। সাধারণত মহিলাদের ক্ষেত্রে আমরা 60 বছর এবং পুরুষদের ক্ষেত্রে 70 বছর বয়সে গিয়ে আমরা অস্টিওপোরোসিসের স্ক্রিনিং করি। আমরা দেখি যে তারা ফ্র্যাকচারের ঝুঁকিতে ভুগছেন কিনা। যদি ফ্র্যাকচারের ঝুঁকিতে ভুগে থাকেন তাহলে সেই অনুযায়ী আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। অস্টিওপোরোসিস প্রতিরোধে বৃদ্ধ বয়সের আগেই আমাদের সচেতন হতে হবে। একটি বায়োলজিক্যাল ক্লকের ভেতরে যেন আমরা থাকতে পারি, একটি নির্দিষ্ট রুটিনের ভেতরে যেন আমরা জীবনযাপন করতে পারি। যেমন ভোরবেলায় ঘুম থেকে ওঠা, তারপরে কিছুটা মর্নিং ওয়াক করা, সকালে ব্যায়াম করা, কিছুটা কায়িক পরিশ্রমের পরিমাণ আস্তে আস্তে বাড়িয়ে দেওয়া, কিছুটা সময় রোদে থাকা। এক্ষেত্রে বলি, রোদে দাঁড়ালে আপনার ছায়া যত ছোট হবে রোদে ভিটামিন ডির পরিমাণ তত বেশি থাকবে। আপনার ছায়া যত বড় থাকবে ভিটামিন ডির পরিমাণ তত কম থাকবে। সুতরাং আপনি যদি দুপুর 11টা-12টা থেকে দুপুর 2টা-3টার ভেতরে 15 মিনিট থেকে আধা ঘন্টা রোদে থাকেন, এক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাবেন। পাশাপাশি ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে বৃদ্ধ বয়সে, এবং সব সময়ের জন্যই দুধ, ডিম এই খাবারগুলো গ্রহণ করতে হবে। পরিমিত ঘুমাতে হবে এবং মানসিকভাবে সবসময় প্রফুল্ল থাকতে হবে। অস্টিওপোরোসিস সম্পর্কিত যে কোনো জটিলতায় পড়লে নিকটস্থ অর্থোপেডিক চিকিৎসকের শরণাপন্ন হন। এবং খুব সংক্ষেপে আমি অস্টিওপোরোসিস নিয়ে কিছু বলার চেষ্টা করলাম। এরপরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে বা ইনবক্সে নক করলে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।